আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক অর্থনীতি প্রথম পত্রে আরেকটা ক্লাসে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাফিউসামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রে অষ্টম অধ্যায় খাজনা নিয়ে আলোচনা করব। আমরা স্বাভাবিকভাবে খাজনা বলতে কি বুঝি সেটা থেকে শুরু করে অর্থনীতিতে খাজনা বলতে কি বোঝায় এবং খাজনা কিভাবে নির্ধারিত হয়, কেন খাজনা দিতে হয়, এই সকল কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই অধ্যায়ে আমরা মূলত কি তাহলে খাজনার ধারণা, উৎপত্তি, মোট ও নিট খাজনা, খাজনার নির্ধারণ, নিম খাজনা এবং খাজনার সাথে দামের সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। খাজনা বলতে প্রথমেই আমরা যদি বলি খাজনার সংজ্ঞাতে আসলে, খাজনা হচ্ছে একটা উৎপাদন কাজে ব্যবহৃত অস্থিতিস্থাপক যে উপাদানগুলো বা উপকরণগুলো রয়েছে সেগুলোর জন্য উপার্জিত আয়। যদি সহজ করে বলতে হয় তাহলে আমরা উৎপাদন ক্ষেত্রে দেখি ভূমি, মূলধন, শ্রম, সংগঠন, এই চারটা উপকরণ প্রয়োজন হয়। এর মধ্যে ভূমি যেটা রয়েছে সেটা কি আমরা প্রকৃতি প্রদত্ত মোস্টলি পেয়ে থাকি। সেটা জমি হতে পারে বা হচ্ছে কি উৎপাদন কাজের সাথে সম্পর্কিত। ভূমি বলতে আমরা যেটা বুঝি তার মধ্যে এটা হচ্ছে কি অনুপার্জিত, এটার জন্য আমাদেরকে কোনো কষ্ট করতে হয় না, উপার্জন করতে হয় না, এটা প্রকৃতি প্রদত্ত থাকে। তো এটার কিন্তু একটা ভ্যালু রয়েছে। তো এই যে ভ্যালু, এই যে ভূমি থেকে আমরা যে অর্থটা আয় করে থাকি সেটাই হচ্ছে খাজনা বা রেন্ট। তো একজন ভূমির মালিক, এই যেমন আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যারা উৎপাদন কাজ পরিচালনা করে তারাই কিন্তু সবসময় কি ভূমির মালিক হয় না। অনেক ক্ষেত্রে তারা অন্য জায়গা থেকে বা অন্য একজন ভূমির মালিকের কাছ থেকে জমি নিয়ে একটা অর্থের বিনিময়ে সে জমিটা নেয়, নিয়ে সেটাতে উৎপাদন কাজ পরিচালনা করে। তাহলে খাজনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে এটাই আসলে মূলত বোঝায় যে ওই যে ভূমি থেকে ভূমির মালিক কি পরিমাণ অর্থ আয় করতে পারতেছে সেটাই হচ্ছে তার খাজনা। এই যে যেমন স্বাভাবিকভাবে খাজনা বলতে আমরা জমি, বাড়ি, দোকান, গাড়ি এসব ব্যবহার বাবদ নির্দিষ্ট সময়ান্তে চুক্তিভিত্তিক অর্থ প্রদানকে বোঝায়। যেমন আমরা স্বাভাবিকভাবে দেখি যে একজন মানুষ হচ্ছে কি চুক্তি করলো যে এই পরিমাণ টাকা হচ্ছে আমাকে দিবা, তার বিনিময়ে তুমি আমার এই পণ্যটা ব্যবহার করো। কিন্তু অর্থনীতিতে খাজনা বলতে উপকরণ ব্যবহার বাবদ প্রদত্ত অর্থের সেই অংশে বোঝায় যা উপকরণের অপূর্ণ স্থিতিস্থাপক যোগানের কারণে দেওয়া হয়। এখন অপূর্ণ স্থিতিস্থাপক যোগান কি আমরা দ্বিতীয় অধ্যায়ে যোগান স্থিতিস্থাপকতা পড়েছি। তো সেটার যদি আমি একটু রিক্যাপ করে দেই, স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে যে আমার ভূমির পরিমাণ 1% বা দুঃখিত আমার স্বাধীন চলকের পরিমাণ যদি 1% বাড়াই তাহলে অধীন চলক কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে যেহেতু স্বাধীন চলক অধীন চলকের বিষয়টাকে যদি আমি রিপ্লেস করি, এখানে যোগান হচ্ছে আমার অধীন চলক আর দাম হচ্ছে কি স্বাধীন চলক। তাহলে দামের 1%-এর চেঞ্জের কারণে আমার যোগান কতটুকু চেঞ্জ হচ্ছে, কত পার্সেন্ট চেঞ্জ হয়, সেটা হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। তো এখানে লেখা আছে অপূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ এক্ষেত্রে দাম যতই বাড়ুক বা কমুক না কেন আমার যোগান ফিক্সড থাকবে। তাহলে সহজভাবে আমরা জানি কিসের যোগান ফিক্সড থাকে, ওই যে আমাদের ল্যান্ড বা ভূমির পরিমাণ কি ফিক্সড থাকে। তাহলে এই যে ল্যান্ড যেটা হচ্ছে কি অপূর্ণ স্থিতিস্থাপক একটা উপাদান, তো এর অপূর্ণ স্থিতিস্থাপক যোগানের কারণে মূলত খাজনা দেওয়া হয়। যেটা আমি শুরুতেই বললাম, যেগুলোর যোগান আমরা বৃদ্ধি করতে পারি না, প্রকৃতি প্রদত্ত, সেগুলোর ব্যবহারের বিনিময়ে যে পরিমাণ অর্থ ওই ভূমির মালিক লাভ করে থাকে সেটাই হচ্ছে ওই জমি বাবদ প্রাপ্য খাজনা। তো অধ্যাপক মার্শাল খাজনাকে জমির সাথে সম্পর্কিত দেখান। তিনি কি প্রকৃতির মুক্ত দান থেকে প্রাপ্ত আয়কে খাজনা হিসেবে অভিহিত করেন। তাহলে প্রকৃতির মুক্ত দান কি? প্রকৃতির মুক্ত দান হচ্ছে আমাদের ওই যে ভূমি। তাহলে ভূমি থেকে আমি যে আয়টা পাচ্ছি সেটাই হচ্ছে আমার কি খাজনা। তো ডেভিড রিকার্ডোর ক্ষেত্রে, রিকার্ডোর কিন্তু খাজনা তত্ত্ব রয়েছে একটা। তো ডেভিড রিকার্ডোর সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। ডেভিড রিকার্ডো বলেন ভূমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য ভূমি হতে উৎপাদনের যে অংশ ভূমির মালিককে দেওয়া হয় তাকে খাজনা বলা হয়। ধরা যাক আমি একটা উর্বর জমি যেটাতে খুব অধিক পরিমাণে ধান উৎপাদিত হয় বা অধিক পরিমাণে ধান উৎপাদনে সক্ষম একটা জমি একজন মালিকের কাছ থেকে রেন্টে নিলাম। তো সেক্ষেত্রে এই যে ভূমির আদি এবং অক্ষয় শক্তিটা হচ্ছে কি ওই যে উর্বরতা। তো এই যে উর্বরতার বিনিময়ে কিন্তু আমার উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে। তো এই উর্বরতার বিনিময়ে আমি যে অর্থটা ভূমির মালিককে প্রদান করব সেটা হচ্ছে খাজনা বা
রেন্ট। তাহলে এটাই হচ্ছে কি, এখন যদি জর্জ স্টিগলারের সংজ্ঞাটা দেখি তাহলে জর্জ স্টিগলার বলেন উপাদানের সুযোগ ব্যয়ের অতিরিক্ত আয়কে খাজনা বলা হয়। সুযোগ ব্যয়ের কথাটা কিন্তু এসেছে। সুযোগ ব্যয়ের কথাটা কেন এসেছে? কারণ আমরা যখন উৎপাদন কাজ পরিচালনা করে থাকি তখন আমরা উৎপাদনের পিছনে যে সময়, শ্রম এবং কি যাবতীয় যা যুক্ত করি, যেটাকে পরবর্তীতে আমরা মুনাফা হিসেবে ফেরত পাওয়ার জন্য আর কি যে যতটুকু নিয়োজিত থাকি সেটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। অর্থাৎ আমি উৎপাদন কাজ পরিচালনা করলাম, ধরা যাক আমি একজনের কাছ থেকে একটা জমি রেন্টে নিলাম, তো এই যে আমার রেন্টটা কতটুকু হবে, আমার উৎপাদনের একটা কস্ট আছে, তাহলে কস্ট আর হচ্ছে আমার, আচ্ছা এটা একটু পরে লিখি। তো আমি উৎপাদন কাজ পরিচালনা করার পর আমি যখন সকল প্রোডাক্ট বিক্রি করব সেক্ষেত্রে আমার একটা টোটাল রেভিনিউ আছে। এই রেভিনিউ থেকে আমি মাইনাস করতে পারবো যে আমার কস্ট। এই কস্টের মধ্যে হচ্ছে আমার কি উৎপাদনের উপকরণ বাবদ ব্যয় আছে, আর সাথে কি একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। আমি অন্য আরেকটা কাজ ফেলে আসার জন্য কিন্তু এটাতে কিছু একটা কি চার্জ করব, ঠিক আছে? তো অপরচুনিটি কস্টটাও কিন্তু এখানে ইনক্লুডেড। তাহলে এই যে সুযোগ ব্যয় এটাও যখন আমি ইনক্লুড করে আমার টোটাল কস্টের সাথে অ্যাড করব, তারপর যখন আমার টোটাল রেভিনিউ থেকে মাইনাস করে দিব তার অতিরিক্ত যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে রেন্ট। আমরা বিস্তারিত জানতে পারবো, উদাহরণ সহ, চিত্র সহ সকল কিছু সম্পর্কে জানবো। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম যে আপনারা পরবর্তীতে এই অধ্যায়ে আর কি কি পেতে যাচ্ছেন, বা রেন্টের একটা বেসিক আইডিয়া দিলাম। তো খাজনার কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। কি কি? প্রথমত, একটি নির্দিষ্ট সময়ে যে কোনো উপকরণের আপেক্ষিক অপ্রাচুর্যতার জন্য খাজনার অস্তিত্ব দেখা যায়। আপেক্ষিক অপ্রাচুর্যতা, আমরা জানি যে কি পৃথিবীতে যে পরিমাণ সম্পদ রয়েছে তা কি অপ্রাচুর্য, আমাদের প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে। তাহলে এই যে অপ্রাচুর্যতা, যেটা আমি ল্যান্ডের ক্ষেত্রে বলেছি যে ল্যান্ডের কি সাপ্লাই লিমিটেড, ওই লিমিটেড সাপ্লাইয়ের জন্য আমরা ল্যান্ড যেটা হচ্ছে ইউটিলাইজ করব সেটার জন্যই কিন্তু মূলত খাজনা দিতে হয়। তারপর খাজনা হলো উদ্ধৃত্ত আয়। আমার টোটাল রেভিনিউ থেকে সকল প্রকার কস্ট বাদ দিয়ে দিলে আমার অপরচুনিটি কস্ট, অর্থাৎ আমি নিজেকে যে সময়টা যে আমি বিনিয়োগ করতেছি এই সময়টার বিনিময়ে যে অর্থটা আমি রেখে দিচ্ছি সেটাই কিন্তু মূলত অপরচুনিটি কস্ট। তাহলে এই অপরচুনিটি কস্ট সকল কিছু বাদ দিলে যেইটুকু উদ্ধৃত্ত থাকে সেটাই হচ্ছে খাজনা। যেমন এটি উপকরণের সুযোগ ব্যয় ও প্রকৃত আয়ের ব্যবধানের ফলে সৃষ্ট হয়। এবার আসি, খাজনা বাজার দাম দ্বারা নির্ধারিত হয়, বাজার দামকে নির্ধারণ করে না। যেমন এখানে যদি আমি একটু দেখি যে কি অপূর্ণ স্থিতিস্থাপক যোগানের কারণে দেওয়া হয়। যোগান হচ্ছে কি একটা অধীন চলক, স্বাধীন চলক কোনটা? দাম। তো এই জন্য খাজনা বাজার দাম দ্বারা নির্ধারিত হয়। খাজনার পক্ষে সম্ভব না যে সে দাম নির্ধারণ করবে, কারণ কি দাম হচ্ছে স্বাধীন চলক। এবার আসি চতুর্থত, অবস্থানগত কারণে খাজনার পার্থক্য ঘটে এবং দেশের অর্থমূল্যে খাজনা প্রকাশিত হয়। অবস্থানগত পার্থক্যের কারণে খাজনা কেন ঘটে? ধরা যাক একটা ভূমি যেটা হচ্ছে কি একটু নদীর তীরে আছে, যেটাতে হচ্ছে পলি মাটি জমা হয়, আবার আরেকটা জমি আছে যেটা হচ্ছে একটু রুক্ষ জায়গায়, যেটার মাটি অনেক শক্ত, যেটার উর্বর শক্তি এত বেশি না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যেটা জমির কাছে আছে সেটার কাছে মধ্যে সেচ সুবিধা থাকায়, তারপর হচ্ছে পলি মাটি জমে থাকায় ওই জমির উর্বরতা অনেক বেশি। আর যখন উর্বরতা বেশি তখন সেটার উৎপাদন ক্ষমতাও কিন্তু আরেকটা জমির চাইতে বেশি হবে, সেক্ষেত্রে খাজনার পরিমাণও কি বেশি হবে। এই জিনিসটা আর কি, যে অবস্থানগত কারণে খাজনার কিন্তু পার্থক্য ঘটে। এরপর উপকরণের মালিক ও ব্যবহারকারীর মধ্যে পারস্পরিক চুক্তির মাধ্যমে নির্ধারিত হয় স্বাভাবিকভাবেই যে সে তার উদ্ধৃত যে আয় থাকবে সেটা হচ্ছে কি মালিককে দিয়ে দিবে, এই বিষয়ে একটা চুক্তি করে নেয়। এরপর ষষ্ঠত হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ ব্যবহারের প্রেক্ষিতে প্রকৃত খাজনা এবং মনুষ্য সৃষ্ট উপাদান ব্যবহারের প্রেক্ষিতে স্বল্পকালে নিম খাজনা ও দীর্ঘকালে কি খাজনা ধারণার উৎপত্তি ঘটে। স্বাভাবিকভাবে আমরা এই জিনিসগুলোর সাথে কি পরিচিত না, আমরা শুধুমাত্র হচ্ছে কি খাজনা ওয়ার্ডটার সাথে পরিচিত। আবার এর মধ্যে আমরা আরেকটা টপিকও পাবো, নিট খাজনা। তো এই যে নিম খাজনা, তারপর হচ্ছে প্রকৃত খাজনা, এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। আমরা সামনের দিকে গেলেই খেয়াল পাবো এগুলো কি কি আছে। তো খাজনা সম্পর্কে আধুনিক যে ভাষ্য সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, আধুনিক অর্থনীতিবিদদের মতে কি খাজনা কেবল ভূমির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই যে আমি এতক্ষণ বলে আসতেছিলাম কি খাজনা হচ্ছে কি আমরা ওই যে ভূমি থেকে পাই, ভূমির উদ্ধৃত্ত আয় যেটা আর কি আমার। তো এখন আধুনিক ওইটা হচ্ছে কি ট্রেডিশনাল মতামত। একটু মডার্ন ইকোনমিস্টদের কথায় যদি আসি, তো মডার্ন ইকোনমিস্টরা বলেছেন যে খাজনা কেবল
ভূমির ক্ষেত্রেই প্রযোজ্য নয়, ভূমি ছাড়াও অন্যান্য প্রাকৃতিক উপাদান বা বস্তু থেকেও খাজনা ও অর্থনৈতিক খাজনার উদ্ভব হতে পারে। কোনো উপাদান বাবদ প্রাপ্ত অর্থ যদি সেই উপাদানের ন্যূনতম দাম অপেক্ষা বেশি হয়, তখন সেই দামের উপর যে অতিরিক্ত আয় বা উদ্ধৃত বা সারপ্লাস পাওয়া যায় তাকে খাজনা বলে। আধুনিক অর্থে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন সব ক্ষেত্রে খাজনার সৃষ্টি হতে পারে। এখন এই জিনিসটাকে আমরা একটু ভাগ ভাগ করে বোঝার চেষ্টা করি। প্রথমে বলা হয়েছে যে কি ভূমি ছাড়াও বাকিগুলোর উপরেও খাজনা নির্ধারিত হতে পারে। এখন সেটা কি, ওই যে উপাদান বাবদ প্রাপ্ত অর্থ, অর্থাৎ আমি উৎপাদন কাজে ব্যবহৃত করলাম, আমার খরচ যতটুকু হলো তার চাইতে আমি যে রিটার্ন পেলাম সেটা যদি অধিক হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই উপাদানে কি ন্যূনতম দাম, যেটা হচ্ছে ন্যূনতম দাম অপেক্ষা যদি বেশি হয়, সেক্ষেত্রে সেই দামের উপর অতিরিক্ত আয় বা যে সারপ্লাসটা পাওয়া যায়। অর্থাৎ আমার একটা পণ্যের দাম যদি হয় P1, কিন্তু আমি সেটার ক্ষেত্রে ন্যূনতম দাম হচ্ছে কি P1, কিন্তু আমি সেটাকে P2 দামে, ধরা যাক যে P2 দাম বিক্রি করতে পারতেছি, সেক্ষেত্রে P1 এর চেয়ে যদি P2 বড় হয়, তাহলে অতিরিক্ত যে টাকাটা হচ্ছে আমি পাচ্ছি সেটাই হচ্ছে মূলত কি সেই দামের উপর আমার এই যে অতিরিক্ত আয়টা যেটা রয়েছে, অতিরিক্ত আয় মানে হচ্ছে কি টোটাল রেভিনিউ যেটা আছে অতিরিক্ত, সেই ক্ষেত্রে আমি খাজনা দিতে বাধ্য বা খাজনা ওই ক্ষেত্রে দিব। তো এক্ষেত্রে যদি আমরা কিছু জিনিস যেগুলো আমরা এতক্ষণ পড়লাম, সেক্ষেত্রে প্রথম হচ্ছে কি খাজনার ভিত্তি হলো উদ্ধৃত্ত, অর্থাৎ আমার অতিরিক্ত যেটা থাকে, আমার সকল প্রকার ব্যয় মিটিয়ে সুযোগ ব্যয় সহ, সুযোগ ব্যয়ের সাথে প্রকৃত ব্যয়ের পার্থক্য যেটা রয়েছে সেই মধ্যে যে অতিরিক্ত উদ্ধৃত্ত থাকে, সেটাই হচ্ছে মূলত আমার খাজনা। তো যোগানের অস্থিতিস্থাপকতার কারণে ভূমি বা অনুরূপ যোগানের অস্থিতিস্থাপকতা আমি শুরুতেই বলেছি যে কি দাম যতই চেঞ্জ হোক না কেন, দাম 1% বাড়ুক, 10% বাড়ুক, 20% বাড়ুক, সাপ্লাই বাড়ানো সম্ভব না। আমরা সচরাচর দেখেছি কি দাম এবং যোগানের মধ্যে একটা আপওয়ার্ড স্লোপিং রিলেশনশিপ রয়েছে। এখানে যদি প্রি হয়, এখানে যদি হচ্ছে কোয়ান্টিটি হয়, তাহলে আমার সাপ্লাইয়ের মধ্যে এটা হচ্ছে কি সাপ্লাই কার্ভ। তো সাপ্লাই কার্ভের মধ্যে আমরা দেখেছি যে প্রাইসের সাথে হচ্ছে কি সাপ্লাইয়ের একটা, যেমন প্রাইস যদি হয় P1, সাপ্লাই হচ্ছে Q1। এখন দাম যদি হঠাৎ করে P2 তে চলে যায় এখানে, তাহলে আমরা দেখেছি যে কি সাপ্লাই যে Q2 তে চলে আসে। কিন্তু অস্থিতিস্থাপকের ক্ষেত্রে আমরা দেখেছি হচ্ছে কি দাম যতই বাড়ুক না কেন, যোগান তো বাড়ে না। এক্ষেত্রে যোগান রেখাটা হচ্ছে কি ভার্টিক্যাল হয়, একদম যে লম্ব অক্ষের সমান্তরাল হয়। এক্ষেত্রে প্রাইস যদি P1 হয়, সেক্ষেত্রে যোগান Q1, প্রাইস যদি P2 হয়, সেক্ষেত্রেও কি আমার সাপ্লাই Q1ই থেকে যাচ্ছে। কারণ এক্ষেত্রে আমি চাইলেও হচ্ছে আমার কি যোগানের পরিমাণ বাড়াতে পারবো না। এটা কিসের ক্ষেত্রে হয়? যে ভূমির ক্ষেত্রে হয়, যে পৃথিবীতে যে পরিমাণ ল্যান্ড রয়েছে, ভূমি রয়েছে, সেটা সীমাবদ্ধ, সেটা চাইলেও আমি কি যোগান বাড়াতে পারছি না। কিন্তু আমার উৎপাদিত পণ্য যদি হয়, যে ধরা যাক এই যে এই সাপ্লাই কার্ভটা যদি হচ্ছে আলুর জন্য হয়, তো সেক্ষেত্রে আমার আলুর দাম বেড়ে যাওয়ার সাথে সাথে আমি করব কি যোগান বাড়ায় দেবো, অর্থাৎ আগে যে পূর্বের চেয়ে বাড়ায় দেবো। কিন্তু এখন ধরা যাক যে ভূমির দাম আগে ধরা যাক যে 10 লক্ষ টাকা হচ্ছে শতাংশ হইল, এখান থেকে ধরে গেলাম 10 কোটি টাকা শতাংশ হয়ে গেল, তাতে কি কোনো লাভ আছে? আমি চাইলেই কি ভূমির পরিমাণ বাড়াইতে পারবো? আমি পূর্বের থাকা ভূমিটাই বিক্রি করতে পারবো, নতুন করে ল্যান্ড আর অ্যাড করতে পারবো না। এই জিনিসটি আর কি মূলত, এই জন্য এটা বলা হচ্ছে কি যোগানের অস্থিতিস্থাপকতার কারণে ভূমি বা অনুরূপ, অর্থাৎ ভূমির মতোই অন্য কোনো স্থির উপকরণ, এই যে স্থির, যেহেতু সাপ্লাই কার্ভ হচ্ছে কি ভার্টিক্যাল, সেক্ষেত্রে আমার কি যোগান স্থির। তো স্থির উপকরণের মালিক যে উদ্ধৃত্ত আয় পায় তাই খাজনা। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসটা, যে উদ্ধৃত্ত থেকে বা হচ্ছে খাজনা কিভাবে আসলে মূলত হচ্ছে কি আসে। এবার আমরা যদি একটু আমাদের পরবর্তীটাতে যাই, যে কি উৎপাদন ক্ষেত্রে নিযুক্ত কোনো উপকরণ তার সর্বনিম্ন যোগান দাম অপেক্ষা যে অতিরিক্ত আয় পায় তাকে খাজনা বলে। এটার ক্ষেত্রে আমি এই যে এইখানেই এক্সপ্লেন করে দিয়েছি যে কিভাবে হচ্ছে কি ন্যূনতম আয়ের চেয়ে অতিরিক্ত আয়টা কাজ করে। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে নিযুক্ত উপাদানের সুযোগ ব্যয় অপেক্ষা অতিরিক্ত উপার্জিত অর্থকে খাজনা বলে। ধরা যাক এটার যদি উদাহরণ দিয়ে দিই, যে আমার উৎপাদন ব্যয় হচ্ছে 1000 টাকা, এই 1000 টাকার মধ্যে আমি ধরে নিলাম যে আমার সুযোগ ব্যয় আছে হচ্ছে 200 টাকা, না সরি, এটা ধরা যাক আমি টোটাল রেভিনিউ করব হচ্ছে 200 টাকা, 1000 টাকা, সরি 1000 টাকা। তো আমার টোটাল খরচ হয়েছে হচ্ছে 500 টাকা। আবার হচ্ছে আমি যে পরিশ্রম করলাম, আমার এই যে সুযোগ ব্যয় অপরচুনিটি কস্ট আমি ধরে নিলাম 300 টাকা।
তাহলে আমার এই যে টোটাল রেভিনিউ থেকে এই যে 500 যোগ 300 এই যে 800, এই 800 টাকা মাইনাস করে দিলে আমার যে 200 টাকা থাকবে, এই 200 টাকায় হচ্ছে আমার খাজনা। এটা হচ্ছে আপনাদেরকে একটা রাফ আইডিয়া আমি দিচ্ছি যে এভাবে আসলে খাজনাটা নির্ধারিত হয়, যে সুযোগ ব্যয় অপেক্ষা অতিরিক্ত যে উপার্জিত অর্থ থাকে সেটাই হচ্ছে মূলত খাজনা। তো এরকমই এটার আরও ডিটেলড ভার্সনে আমরা মানে মূলত খাজনা বের করে থাকি। আর এটা তো টিআর ইকুয়াল টু হবে না, এটা মূলত হচ্ছে কি রেন্ট ইকুয়াল টু হবে আর কি, কারণ এই 1000কে আমরা টিআর ধরছি। তো এরকমভাবে আর কি মূলত হচ্ছে খাজনাটা নির্ধারিত হয়। এটা হচ্ছে একটা রাফ আইডিয়া, আমরা ডিটেল আরও জানবো। এবার আসি যে অর্থনৈতিক খাজনা জিনিসটা কিভাবে আসে। এই যে আমি যেটা বলছিলাম যে ভূমির ক্ষেত্রে যোগান স্থির, অস্থিতিস্থাপক, এই জন্য এই যে যোগান রেখা হচ্ছে কি লম্ব অক্ষের সমান্তরাল। তাহলে চিত্রে জমি বা উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হওয়ায় যোগান রেখা Q1S, এই যে Q1 হচ্ছে কোয়ান্টিটি আর কি, তো Q1S হচ্ছে আমার যোগান রেখা, যেটা ভার্টিক্যাল প্যারালাল টু দ্য কি প্রাইস কার্ভ। তো প্রাইসের ক্ষেত্রে আমার হচ্ছে কি লম্ব অক্ষের সমান্তরাল পাচ্ছি ক্ষেত্রে। তো প্রাথমিক চাহিদার পরিমাণ D0, প্রাথমিক চাহিদার পরিমাণ D0 আমরা দেখি এই যে আমাদের আরেকটা কার্ভ চলে আসছে, এটা হচ্ছে কি প্রাথমিক চাহিদা রেখা। D0 হলে অর্থনৈতিক খাজনা হয় OP0 AQ1, তার মানে আমার এই যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে আমার খাজনা। এখন এক্ষেত্রে এই জিনিসটা কিভাবে হচ্ছে, কারণ আমরা এখানে হচ্ছে কি দামের সাথে ভূমির যোগানের বিষয়টা দেখতেছি, এই জন্য এইটুকু হচ্ছে আমার অতিরিক্ত আয় হিসেবে আমরা আপাতত ধরে নিচ্ছি, কাউন্ট করতেছি। তো এক্ষেত্রে আমার এই যে আমি দাগ দেওয়া অংশটা যেটা দিলাম সেটা হচ্ছে আমার খাজনা। এবার আসি, জমি বা উপকরণের চাহিদা বৃদ্ধি পেয়ে D1 হলে দাম P1F বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে আমার কি দাম বৃদ্ধি পেল, দাম P0 থেকে P1 হলো, তাহলে আমার খাজনা এ বৃদ্ধি, তখন অর্থনৈতিক খাজনা হবে OP1 BQ1। তাহলে আমি OP1 পর্যন্ত যদি যাই, একটু আমি অন্য একটা কালার দিয়ে দেখাই, তাহলে BQ1, তাহলে এই ক্ষেত্রে আমার আরো অধিক পরিমাণে কি আয় হলো। তো পূর্বের তুলনায় আমার যে অতিরিক্ত যে উদ্ধৃতটা আসলো যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হওয়া সত্ত্বেও, সেই অতিরিক্ত আয়টাই হচ্ছে মূলত আমার কি খাজনা। তাহলে এভাবেই আসলে মূলত আমরা কি খাজনা জিনিসটা নির্ধারণ করতে পারি। এবার আসি আমরা যে খাজনা কেন দিব, আসলে আমরা খাজনা দেওয়ার প্রয়োজনীয়তা কি সেটা নিয়ে আলোচনা করি। খাজনার উৎপত্তি বা উদ্ভব নিয়ে হচ্ছে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন কথা বলেছেন। এর মধ্যে যেমন ফরাসি ভূমিবাদী অর্থনীতিবিদগণদের মতে প্রকৃতির বদান্যতার কারণে খাজনার উদ্ভব হয়ে থাকে। আবার রিকার্ডো বলেছেন ভূমির উর্বরতার পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। তো এখন আমরা এই যে খাজনার কয়েকটা সুনির্দিষ্ট কারণ আসলে রয়েছে, আমরা পূর্বেই কিন্তু প্রথমে দেখেছি যে অস্থিতিস্থাপক যোগানের কারণে খাজনার সৃষ্টি হয়। তো এরকম আসলে খাজনা জিনিসটা কেন এভাবে আসলে উদ্ভব ঘটে সেটা নিয়ে যদি আমি একটা বেসিক আইডিয়া দেই, আমরা স্বাভাবিকভাবে আসলে এই জিনিসটার সাথে পরিচিত না, আমরা প্রত্যেকে কিন্তু কিছু না কিছু জমি দেখে আসছি যে কি ভূমির মানুষের মধ্যে মালিকানা থাকে। তো পূর্বের কথা যদি আমি একটু বলি, যখন হচ্ছে জমিদারি প্রথা ছিল বা হচ্ছে রাজাদের ছিল, শাসন ছিল, সেক্ষেত্রে যদি আমরা একটু বলি তাহলে সকল জমি হচ্ছে কি জমিদারদের নিজেদের থাকতো। সাধারণ যে চাষি যারা রয়েছে, কৃষক যারা রয়েছে, তারা ওই জমিতে শুধুমাত্র চাষাবাদ করত এবং চাষাবাদের পর সে হচ্ছে কি নিজের অর্থ বিনিয়োগ করে সে চাষাবাদের কাজটা পরিচালনা করত। আর এই কাজ পরিচালনার পরবর্তীতে সে যখন জমি থেকে ফসল উৎপাদন করে বিক্রি করত, ওই বিক্রি করার পর তার যে অতিরিক্ত উদ্ধৃত যে টাকাটা ছিল সেটা হচ্ছে কি ওই জমিদারকে বা হচ্ছে রাজাকে বা শাসককে হচ্ছে খাজনা হিসেবে দেওয়া হতো। তো আমরা কিন্তু দেখেছি যে খাজনার জন্য আগে পূর্বে কৃষকদেরকে অত্যাচার করা হতো বিভিন্ন সময়। এক্ষেত্রে হয়তো কি যে খাজনাটা তখন তারা ফিক্সড করে দিত যে উৎপাদন যতই হোক না কেন এই পরিমাণ অর্থ রাজকোষে দিতে হবে, এরকম হচ্ছে কারণে আসলে খাজনা, ওইটা হচ্ছে ইকোনমিক্সের বাইরের টপিক, বাট আমি ইন জেনারেল বোঝানোর জন্য আপনাদেরকে বলে দিলাম যে এভাবে আসলে কি ভূমি ব্যবহারকারী যে মালিক হবে তা না, অন্য কেউ ব্যবহার করতে পারে মালিকের কাছ থেকে সেটা কি রেন্টে নিয়ে। তো এখন
বিভিন্ন অর্থনীতিবিদ তো কথা বলেছেন। তো কিভাবে আসলে খাজনার উৎপত্তিটা হয়? এখন এটার ক্ষেত্রে এই যে প্রকৃতিতে মানুষের ব্যবহার উপযোগী কোনো উপাদানের যোগান অস্থিতিস্থাপক হলে খাজনা দেখা দিতে পারে। যেমন জমি চাহিদার তুলনায় অপ্রতুল, তাই এটি ব্যবহারের বিনিময়ে খাজনা দিতে হবে। তাহলে আমার এলাকায়, ধরা যাক আমার এলাকায় যে পরিমাণ জমি রয়েছে, সেটা কি যে পরিমাণ মানুষ রয়েছে বসবাসরত, তাদের কাছে ওইটুক জমির পরিমাণ যথেষ্ট নয়, তাদের উৎপাদন কাজ আরও অধিক পরিচালনা করতে হবে, সেজন্য আরও অধিক জমির প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই যে জমির প্রয়োজনীয়তা রয়েছে মানে হচ্ছে কি চাহিদার সৃষ্টি হবে। তো যদি ডিমান্ড থাকে তাহলে ধীরে ধীরে খাজনার উদ্ভব ঘটে। তো এক্ষেত্রে আমি যদি এই চিত্রটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, এখানে খাজনা কিভাবে সৃষ্টি হয় সেটা তুলে ধরা হয়েছে। তো এখানে আমরা অনেকগুলো ডিমান্ড কার্ভ দেখতে পাচ্ছি। আমার সাপ্লাই কার্ভ কিন্তু ফিক্সড, এই যে আমার সাপ্লাই কার্ভ প্যারালাল টু দ্য ভার্টিক্যাল লাইনে আমি আমার সাপ্লাই কার্ভটা পাইলাম। আমার এখন ডিমান্ড কার্ভটা যদি দেখি, এখানে অসংখ্য ডিমান্ড কার্ভ রয়েছে, D0, D1, D2, D3, ভালো দেখলাম। তো এখন ফার্স্টে আমরা এই D0 নিয়ে কথা বলি। আমার সাপ্লাই আছে S পরিমাণ, কিন্তু আমার ডিমান্ড হচ্ছে এই D0তে। তাহলে আমার এই যে এই পরিমাণ রয়েছে ভূমি, বাট আমার চাহিদা হচ্ছে কি যে পরিমাণ রয়েছে তার চেয়েও কম। সেক্ষেত্রে আমার কি উদ্ধৃত্ত কিছু থাকবে? উদ্ধৃত্ত কিন্তু কিছু থাকবে না, উল্টো এইটুকু হচ্ছে কি আমার প্রয়োজন নেই, এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হবে। তো আমার দরকার এতটুকু, আমার আছে, ধরা যাক আমার হচ্ছে 10 একর জমির রয়েছে, আমার দরকার 5 একর। সেক্ষেত্রে খাজনার কোনো সৃষ্টি হবে না, কারণ এক্ষেত্রে আমার উৎপাদন কাজের পরে ওই 5 একর তো এমনি অতিরিক্ত পরেই রয়েছে। তো সেক্ষেত্রে আমার ওইটার জন্য যেহেতু এত বেশি চাহিদা নেই, তো এটার দামই কিভাবে সৃষ্টি হবে আসলে? তো সেক্ষেত্রে দাম সৃষ্টি হবে না। তো এই কারণে তো এটার ক্ষেত্রে খাজনার সৃষ্টি হবে না। এখন আসি, যখন আমার চাহিদা এবং যোগান দুইটাই সমান হয় সেক্ষেত্রে কি হয়? যখন আমার হচ্ছে কি চাহিদা D1 পরিমাণ, সেক্ষেত্রে আমার চাহিদা এবং যোগান সম্পূর্ণ সমান। এক্ষেত্রেও তো আমার উদ্ধৃত নাই, আমার চাহিদা এবং যোগান যেখানে সমান সেক্ষেত্রে আমার কি রেন্ট হবে 0 পরিমাণ, কারণ আমার এক্ষেত্রে উদ্ধৃত কিছু থাকতেছে না। কিন্তু যখন আমি দেখব যে আমার এলাকায় আমার যে পরিমাণ ল্যান্ড রয়েছে সেটার জন্য অনেক মানুষ ডিমান্ড করতেছে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি রেন্ট ক্রিয়েট হবে ধীরে ধীরে। যে আমার হচ্ছে জমি আছে হচ্ছে 10 একর, সেক্ষেত্রে মানুষ রয়েছে হচ্ছে ধরা যাক যে 20 জন, তো প্রত্যেকের এক এক একর করে দরকার। তো প্রত্যেককে যদি এক এক একর করে দিতে চাই তাহলে তো আমার 10 জন মানুষকে কিছুই দিতে পারবো না। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি হচ্ছে কি রেন্ট বাড়াবো, সেক্ষেত্রে আমার খাজনার সৃষ্টি হবে। তখন আমি বলবো যে তোমার যে উদ্ধৃত্ত থাকবে সেটা তুমি আমাকে দিয়ে দিবা, খাজনা হিসেবে রেন্ট হিসেবে দিয়ে দিবা। তো সেক্ষেত্রে যে ব্যক্তি চিন্তা করবে যে যে যত বেশি উদ্ধৃত্ত আমাকে দিতে পারবে, সে উৎপাদন খরচ যতই হোক, তার রেভিনিউ থেকে যদি অতিরিক্ত থাকে উদ্ধৃত্ত, সেটা আমাকে দিয়ে দিবে। তো যে 100 টাকা দিতে পারবে তাকে আমি বলবো যে ঠিক আছে তুমি জমি নাও। এখন আরেকজন এসে যদি বলে যে না আমি 200 টাকা দিতে পারবো রেন্ট হিসেবে, তখন তাকে আমি বলবো আচ্ছা ঠিক আছে তুমি 200 দিতে পারবা, তুমি নাও। এখন এই যে 100 200 এই জিনিসটা হবে কিভাবে? আমার চাহিদার কারণে। তো যখন আমার D2 তে শিফট করবে, D1 এ আমি দেখতে পাচ্ছিলাম কি চাহিদা এবং যোগান সমান। তো চাহিদা এবং যোগান যখন সমান, সেক্ষেত্রে আমার কোনো সম্পূর্ণ ব্যালেন্সড, আমার রেন্ট 0। তো যখনই আমার চাহিদা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার কি দেখা যাবে যোগান সীমাবদ্ধ, এক্ষেত্রে এই যে একটা জাম্প করবে, তখন আমার রেন্ট হয়ে যাবে কি R1। এরপর যদি চাহিদা আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার রেন্ট হয়ে যাবে কি R2। ঠিক এভাবে হচ্ছে আমার কি খাজনাটা আস্তে আস্তে কি ক্রিয়েট হয় এবং খাজনা বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে জনসংখ্যা যদি বাড়ে, ওই যে আমি দেখেছিলাম যে আমার কি 10 একর জমি আছে, মানুষ 20 জন, আবার হচ্ছে কি খাবারের চাহিদা, শস্যের চাহিদা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ আমার 10 একর জমিতে হচ্ছে 100 মণ ধান উৎপাদন করা সম্ভব, এক্ষেত্রে মানুষের চাহিদা হচ্ছে কি 150 মণ। সেক্ষেত্রে দেখা যাবে কি তারা অধিক টাকা দিয়ে হচ্ছে তারা আমার কাছ থেকে এই ল্যান্ড নিতে চাইবে, রেন্ট বেশি দিতে চাইবে। ঠিক এভাবে আসলে খাজনা সৃষ্টি হয়ে থাকে। জনসংখ্যা বৃদ্ধির কারণে হয়, তারপর হচ্ছে শস্যের চাহিদা বৃদ্ধির কারণে হয়। কারণ কি
এগুলার কারণে বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে আমার জমির যোগান স্থির, আমি চাইলেও জমির পরিমাণ বাড়াতে পারতেছি না, সেক্ষেত্রে আমার এইটুকু জমিতেই অনেককে আমার দিতে হচ্ছে, তো তারা খাজনার বিনিময়ে এই জমিটা আমার কাছ থেকে নিবে। এরপরে আসি উর্বরতার পার্থক্যের বিষয়টা, তো আমি বলেছিলাম যেখানে হচ্ছে উর্বরতা বেশি সেখানে উৎপাদনও বেশি, সেক্ষেত্রে উৎকৃষ্ট জমির মালিকেরা হচ্ছে কি অধিক খাজনা পায়। তারপর অবস্থানগত পার্থক্য, এই যে দূরবর্তী জমি অপেক্ষা শহর থেকে হচ্ছে কি ও বাজারের নিকটবর্তী জমি ব্যবহারকারীর নিকট চাহিদা বেশি হয়। এটা নিয়ে একটা মজার কথা যদি বলি, যে আমার একটা ফ্রেন্ড আছে হচ্ছে বাসা গাজীপুর, তো ওইখানে হচ্ছে যখন একটা কথা বলেছিল যে মেয়েদেরকে করতো কি দেখা যাইতো হচ্ছে কি গ্রামের কাছাকাছি যে জায়গাটা অর্থাৎ গ্রামের বাজারের কাছে যে জায়গাটা রয়েছে সেটা ছেলেদেরকে দিয়ে দিত, কারণ ওটার হচ্ছে চাহিদা বেশি দাম বেশি, আর হচ্ছে দূরে দূরে যে জমিগুলো ছিল সেগুলো হচ্ছে মেয়েদেরকে দিয়ে দিত যেগুলোর দাম কম ছিল চাহিদা কম ছিল। তো এখন দেখা যাচ্ছে দিন শেষে এই যে দূরে দূরে যে জমিগুলো দিচ্ছে সেগুলো গাজীপুরের এই দিক থেকে সে কি ঢাকায় তো বিস্তৃত হচ্ছে যে এই ল্যান্ডগুলোর দাম বেড়ে গেছে। তো এরকমভাবে হচ্ছে কি অবস্থানের পার্থক্যের কারণেও অনেক সময় হচ্ছে, অনেক সময় না সব সময়, অবস্থানের পার্থক্যের কারণে খাজনা কি অধিক হতে পারে। এরপর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা। এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আসলে কিভাবে এখানে কাজ করে, ধরা যাক ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নাই, আমার একটা জমিতে যে যত পরিমাণ খুশি তত পরিমাণ উৎপাদন আমি করতে পারবো, তাইলে তো দেখা যায় যে আমার এইটুকু জমি হইলে এইটুকু জমিতে আমি যত খুশি তত উৎপাদন করতে পারলে অভাব তো মিটাই ফেলতে পারি। কিন্তু এই যে অভাব কিন্তু মেটানো সম্ভব না, কারণ এইটুকু জমিতে তো আমি যত চাই তত বেশি কি উৎপাদন করতে পারবো না। এইখানেই আসে আমার এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আছে বলেই আসলে খাজনার সৃষ্টি হয়, কারণ আমি জানি যে আমি মূলধন যখন ক্রমাগত বিনিয়োগ করতে থাকবো উৎপাদনের পরিমাণ কিন্তু প্রথমে বাড়তে থাকলেও, এই যেমন এখানে হয়েছে কি আমি যত পরিমাণ হচ্ছে বাড়াচ্ছি, ঠিক আছে, আমার উপকরণের পরিমাণ, সেক্ষেত্রে আমার উৎপাদন বাড়তে থাকলেও একটা সময় গিয়ে কি আর বাড়তেছে না। তাহলে নির্দিষ্ট পরিমাণ উপকরণ যখন আমি নিয়োগ করতেছি, এই যে L1 L2 L3 L4 এরকম লেবার ক্যাপিটালকে ফিক্স ধরে নিলাম আর কি, তো লেবারের পরিমাণ যখন আমি বাড়াচ্ছি আমার টোটাল যে প্রোডাকশন টিপি সেটা বাড়তে বাড়তে এক সময় গিয়ে কি সর্বোচ্চ হবে। তো এই যে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়ে যেহেতু সর্বোচ্চ হয়, সেক্ষেত্রে আমার দেখা যায় কি ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হচ্ছে। এখন যে উৎপাদন কাজ পরিচালনা করবে তার এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু উৎপাদন কাজ পরিচালনা করতে হচ্ছে, যে কারণে দেখা যায় কি সে একটা নির্দিষ্ট পরিমাণ খাজনা দেয়। নইলে করতো কি দেখা যেত যদি এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর না হইতো তাহলে হয়তো কি একটা জমিতে সে যত ইচ্ছা তত পরিমাণ হচ্ছে কি উৎপাদন পরিচালনা করে সকল অভাব কিন্তু কি চাহিদা মেটানো যাইতো, তখন আর আমার কি ওই যে ল্যান্ডের জন্য কি ডিমান্ড ক্রিয়েট হইতো না। আর যখন আমার সাপ্লাই, তখন যদি ধরা যাক এই যে সাপ্লাই যতই থাকুক আমার ডিমান্ড এখানে পরে থাকতো, ডিমান্ড ধরা যাক এই যে এইখানে যদি থাকে D1 যদি থাকে, D0 তো হচ্ছে ডিমান্ড নাই, কম, পূর্বে সাপ্লাই বেশি ডিমান্ড কম, আর সাপ্লাই যখন বেশি হয় তখন তো আমরা জানি কি হয়। তো এক্ষেত্রে যখন আমরা দেখতে পারবো আমার ডিমান্ড যদি এই পর্যন্তই থাকে তাহলে আমার তো অলওয়েজ হচ্ছে কি খাজনা জিরোতে আটকে থাকবে। কিন্তু আমি জানি যে আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, আমি যতটুকু ল্যান্ড নিব সেইটুকু দিয়ে আমার অভাব মেটানো সম্ভব না, কারণ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার ডিমান্ডটা বেড়ে যাবে, কারণ আমার কি আরও বেশি জমির প্রয়োজন হবে। ঠিক এই কারণে আমার আরও অধিক উৎপাদনের জন্য অধিক পরিমাণে জমি দরকার পড়ে, অর্থাৎ জমির চাহিদা ক্রমাগত ক্রিয়েট হয়। কিন্তু যেহেতু সাপ্লাই ফিক্সড সেক্ষেত্রে আমার এইটুকুতেই খাজনা অধিক হয়ে তখন ওই জমিটা আমাকে নিতে হয়। এই কারণে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হলে খাজনা দিতে হয়। এরপর আসি উৎপাদনের সীমিত যোগান। এটা স্বাভাবিকভাবে আমরা তো জানি যোগান সীমিতর বিষয়টা নিয়ে আলোচনা তো করতেছি। তো আমরা দেখেছিলাম যে শুধুমাত্র ভূমির কি বলে যোগান সীমিত, কিন্তু আধুনিক অর্থনীতিবিদদের মতে আমরা পড়েছি কি অন্যগুলোরও যেগুলো রয়েছে ভূমি ছাড়াও বাকি যা রয়েছে সেগুলোর উৎপাদনের যোগান যদি সীমিত হয় তাহলে সেগুলোর ক্ষেত্রে খাজনা দিতে হয়। এরপর স্থানান্তর ব্যয়। স্থানান্তর ব্যয় মানে হচ্ছে এক জায়গায় স্থানান্তর ব্যয় সুযোগ ব্যয়ের প্রেক্ষিতেও খাজনার সৃষ্টি হয়। যেমন জমির বিকল্প ব্যবহারের কারণে এ ধরনের ব্যয়ের সৃষ্টি হয়। একটা জমিতে আমি চাইলে হচ্ছে কি একটা দোকান দিতে পারি, আবার হচ্ছে হাঁস মুরগি পালন করতে পারি, আবার হচ্ছে কি ধান চাষ করতে পারি, পাট চাষ করতে পারি। তো এই যে ধানের বদলে আমি পাট চাষ করলাম, দোকান একটা না দিয়ে সেখানে কৃষি
চাষাবাদ করা শুরু করলাম, এটার কারণেও কিন্তু হচ্ছে কি খাজনার সৃষ্টি হয়, কারণ আমি একটার জন্য আরেকটার সুযোগ ছেড়ে দিচ্ছি। তো যে কোনো আমার সুযোগ ব্যয় সৃষ্টি হয়, তাই কিন্তু মূলত খাজনা। যেমন যে কোনো একটি চাষ করতে হলে জমিতে যে সুযোগ ব্যয় এর সৃষ্টি হয়, তাই খাজনা। এবার আসি আমরা হচ্ছে ডেভিড রিকার্ডোর কথা যদি একটু বলি, যে ডেভিড রিকার্ডোর মতে মূলত 3টি কারণে খাজনার উৎপত্তি হয়। কি? জমির পরিমাণের সীমাবদ্ধতা আলোচনা করেছি, জমির উৎপাদিকা শক্তির পার্থক্য মানে উর্বরা শক্তি কথা বলেছি এটা নিয়ে, জমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা এটা নিয়েও আলাপ করেছি। আমার জমির সাপ্লাই ফিক্সড, আমার উৎপাদন হচ্ছে কি ক্রমহ্রাসমান। তো আমার যদি অধিক উৎপাদন করতে হয় তাহলে আমার চাহিদা হচ্ছে কি ক্রমাগত জমির বাড়তে থাকবে, আর জমির চাহিদা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে আমার কি রেন্টের পরিমাণও বাড়তে থাকবে। আশা করি চিত্রটা আমি যেভাবে বলেছি সেই ইনস্ট্রাকশনগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমি এই যে চিত্রটা মাত্র আঁকলাম সেটা বোঝার কথা। পূর্বেও এই চিত্রটা আমি ব্যাখ্যা করে বলেছি। এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির সাথে কিভাবে কানেক্টেড সেটাও কিন্তু বলেছি। আমার উৎপাদন যদি বাড়াইতে হয় আমার জমির চাহিদাও বাড়বে, কারণ আমার উৎপাদন বৃদ্ধির জন্য অধিক পরিমাণে জমির প্রয়োজন। তাহলে এই জিনিসগুলো যে মাত্র যেগুলো আমরা বললাম, রিকার্ডোর বলা 3টা কারণ, তারপর আর যে 6টা কারণ আমরা পড়লাম, সেগুলোর কারণে মূলত খাজনার সৃষ্টি হয়ে থাকে এবং আর এগুলোর কারণে খাজনা দেওয়া হয়ে থাকে। সব জমির উর্বরতা অবস্থানের গুরুত্ব সমান হলেও শুধু ভূমির অস্থিতিস্থাপক যোগান এবং কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির জন্য কিন্তু খাজনার উৎপত্তি হতে পারে। ধরা যাক আমরা পৃথিবীতে যত জমি রয়েছে সেগুলোর হচ্ছে কি বলে এটারে যে উর্বরতা সেম, কিন্তু আবার অবস্থানিক গুরুত্ব সেটা হচ্ছে গ্রামের পাশে হোক, বাজারের পাশে হোক বা প্রত্যন্ত অঞ্চলে গুরুত্ব সেম। এই দুইটা জিনিস যদি আমরা বাদও দিয়ে দিই তাহলেও আমরা দেখতে পাবো কি শুধুমাত্র এই যে যোগানের কারণে আর হচ্ছে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে খাজনার উৎপত্তি হচ্ছে। এখন আমরা আসবো মোট খাজনা ও নিট খাজনা নিয়ে আলোচনা। এতক্ষণ আমরা যে খাজনা সম্পর্কে কথা বলেছি সেটা মোস্টলি মোট খাজনা, চিত্রগুলো যেগুলো দেখেছি সেগুলো মোট খাজনার চিত্র দেখেছি। এখন নিট খাজনা, এই যে আমরা সুযোগ ব্যয়ের কথাটা বলেছিলাম যে কিভাবে আসলে সুযোগ ব্যয় তারপর আরও আনুষঙ্গিক ব্যয়গুলো কিভাবে আসে, সেই জিনিসগুলো আমরা এখন এই মোট খাজনা এবং নিট খাজনার পার্থক্যের মধ্যে বুঝতে পারবো। তো মোট খাজনা, জমি ব্যবহারকারী কর্তৃক জমির মালিককে চুক্তি অনুসারে প্রদত্ত মোট অর্থকে মোট খাজনা বা চুক্তিবদ্ধ খাজনা বলা হয়। ক্লিয়ার? আমরা কিন্তু এটাই পড়েছি এতক্ষণ যে আমার উদ্ধৃত যা থাকতেছে সেটাকে আমি খাজনা হিসেবে দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে মোট খাজনা। কিন্তু এটার মধ্যে কি কি জিনিস ইনক্লুডেড দেখি। মোট খাজনার মধ্যে জমির বিশুদ্ধ খাজনা ছাড়া, অর্থাৎ বিশুদ্ধ খাজনাটা কোনটা? আবার বিশুদ্ধ খাজনা হচ্ছে যেটা আমি যার কাছ থেকে জমিটা নিয়েছি সে যে টাকাটা পাবে, সেইটা বাদ দিলেও কি কি জিনিস থাকে? জমির মালিকের মূলধন, নিয়োগ বাবদ সুদ। আমি যে পরিমাণ টাকা বিনিয়োগ করছি সেটার রিটার্ন তো আমি চাই। আমি 100 টাকা বিনিয়োগ করে সেটার বিনিময়ে 110 টাকা পাইতে চাই, তাহলে এই যে নিয়োগ বাবদ যে সুদ রয়েছে সেটা, প্রাপ্তিযোগ্য মজুরি, আমি যে নিজে শ্রম দিচ্ছি আরও 10 জন লোককে কাজ করাচ্ছি তাদেরকে কি টাকা দিতে হবে না? তাহলে হচ্ছে এই যে আমার প্রাপ্তিযোগ্য মজুরি। তারপর মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর, এই যে সরকার যে সকল কিছু দেখাশোনা করে রাখে, সরকারকে একটা ট্যাক্স দিতে হয় না, ওই ট্যাক্স। তারপর ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, আমি যে ঝুঁকি গ্রহণ করে উৎপাদন কাজ করতেছি, ইন রিটার্ন আমার তো কিছু উদ্ধৃত মানে এক্সট্রা টাকা লাগবে, মুনাফার প্রয়োজন আছে না? তো আর আমরা উৎপাদন কাজ পরিচালনাই তো করি প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য, তো আমার প্রফিট লাগবে না? এই প্রফিটটাও কিন্তু এই মোট খাজনাতে ইনক্লুডেড থাকে। এখন আসি আমি মোট খাজনার যে তাহলে সূত্র কি দাঁড়াইলো, জমির বিশুদ্ধ খাজনা, মূলধন নিয়োগ বাবদ সুদ, প্রাপ্তিযোগ্য মজুরি, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, এই সকল কিছুর যোগফল হচ্ছে আমার মোট খাজনা। এবার আসি নিট খাজনাকে। নিট খাজনা হলো অস্থিতিস্থাপক উপাদান ব্যবহার বাবদ প্রদত্ত অর্থ, অর্থাৎ নেট রেন্ট অর ইকোনমিক রেন্ট ইজ দ্য প্রাইস পেইড ফর দ্য ইউজ অফ ল্যান্ড। শুধুমাত্র ভূমি ব্যবহার করার জন্য আমি যে টাকাটা দেব সেটা হচ্ছে আমার নিট খাজনা। এখন এই যে মূলধন নিয়োগ বাবদ সুদ, এটা তো আমার কি ভূমির জন্য প্রাপ্ত অর্থ না। প্রাপ্তিযোগ্য মজুরি, এটাও তো ভূমির জন্য না। সরকারের যে ট্যাক্স দিতে হয় এটাও তো ভূমির জন্য না। ঝুঁকি গ্রহণের যে মুনাফা সেটাও তো ভূমির জন্য না। তাহলে এই সকল কিছু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই হচ্ছে কি আমার নিট খাজনাটা চলে আসে। আর এরূপ খাজনাকে বিশুদ্ধ বা অর্থনৈতিক খাজনা বলা
যায়। তো এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি, এখানে আমরা এই জিনিসটা সম্পর্কে একটা বেটার ধারণা পাবো যে নিট খাজনা আসলে কতটুকু হচ্ছে। তো এইখানে চিত্রটা যদি আমি একটু বলে দিই, আমার ডিমান্ড কার্ভ আছে, সাপ্লাই কার্ভ আছে, লম্ব অক্ষে রেন্ট বা খাজনা, ভূমি অক্ষে কি ভূমির যোগান। তো এখন এখানে আমার ডিমান্ড কার্ভটা ইকুইলিব্রিয়াম আছে কোথায়, এইখানে E0-তে। তো এখন ভূমি অক্ষে যে আমি যেটা বললাম যে জমির পরিমাণ, লম্ব অক্ষে খাজনার পরিমাণ, FQ0 জমির সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখা, এই যে আমার S, তারপর হচ্ছে DD হচ্ছে কি জমির চাহিদা, আমার এই যে চাহিদা রেখা। এখন জমির যোগান অপেক্ষা চাহিদা যখন বেশি, খাজনা তখন কি হয় বাড়ে। যোগান অপেক্ষা যখন চাহিদা বেশি, আমার যোগান যদি হচ্ছে এটা, চাহিদা হচ্ছে কি এখানে, সেক্ষেত্রে আমার যোগানের তুলনায় চাহিদা যখন বেশি হচ্ছে তখন আমার খাজনা বৃদ্ধি পাচ্ছে। আবার যোগান অপেক্ষা চাহিদা কম হলে আমার খাজনা হ্রাস পাবে। ধরা যাক আমার যোগান এতটুকু আছে কিন্তু আমার চাহিদা হচ্ছে এতটুকু। ও আচ্ছা, ভালো কথা, একটা জিনিস আপনাদেরকে আমি একটু বুঝাই দেই যে এই জিনিসটা আসলে কি। তো আমি যখন এই যে আমার রেন্টের বিষয়টা, এই যে এখানে একটা, তারপরে এখানে একটা, এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেন্ট কম, কারণ হচ্ছে আমার যোগান অপেক্ষা চাহিদা বেশি হচ্ছে। তো এক্ষেত্রে আমার রেন্টটা শিফট করে উপরের দিকে আস্তে আস্তে চলে যাবে। আর যখন আমার এই বিন্দুতে থাকবে, আমার চাহিদা কম থাকবে, যোগান বেশি থাকবে, তখন রেন্ট হচ্ছে কি লাফ দিয়ে কমে যাবে। আচ্ছা, আমি একটু দুইটা কালি ইউজ করলে আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। এটা নিয়ে যদি একটু আমি ডিটেইলড আলোচনাটা করে দিই। তো প্রথমে আমি ধরে নিলাম যে আমার যোগান রেখা তো ফিক্সড দেওয়া আছে, চাহিদা রেখা। এখন চাহিদা যখন আমার এইখানে, অর্থাৎ এখানে কি আমার চাহিদা হচ্ছে এতটুকু, যে এই যে ধরা যাক আমার চাহিদা হচ্ছে এতটুকু, অর্থাৎ এই যে Q1 পরিমাণ, তাহলে আমার যোগান তো আছে এই পর্যন্ত, তাহলে এই যে অতিরিক্ত এই জায়গাটুকু রয়েছে, এটা কিন্তু আমার কি এটুকু আমার অতিরিক্ত না যোগান। তো এক্ষেত্রে আমার রেন্ট কিন্তু এই R2-তে আর থাকতে পারবে না, তখন আমার রেন্ট কমে যাবে। রেন্ট কমে হচ্ছে আমার কি এইখানে চলে আসবে। তো আমার চাহিদা হচ্ছে কি এখানে, তো রেন্ট অটোমেটিক কমে যাবে। এখন রেন্ট যখন কমবে, আমার পূর্বের চাহিদা ছিল এতটুকু, তো রেন্ট যেহেতু কমেছে আমার চাহিদাও তো একটু বাড়বে। এইভাবেই আসলে এই চাহিদাটা বেড়ে এখানে চলে আসে, রেন্টটা কমে এখানে চলে আসে, ইকুইলিব্রিয়াম হইলো, ধরে নিলাম আমার ইকুইলিব্রিয়াম সুন্দর মিলে গেল। এখন আমার এই চাহিদা যদি আবার, এখন এটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে আমরা দুই দিকে হিসাব করতেছি। এখন আমি যদি ধরে নিই যে আমার হচ্ছে কি চাহিদার পরিমাণ আরও বেড়ে গেল, চাহিদা চলে আসলো এইখানে, তো এক্ষেত্রে আমার চাহিদার পরিমাণ যখন বেড়ে যাবে তখন আমি চিন্তা করব কি আমার রেন্ট আরও বাড়ায় দিই। অথবা ধরা যাক এই যে এইখানে ইনিশিয়াল যদি আমরা চিন্তা করি, সাপ্লাইয়ের চাইতে যদি আমার হচ্ছে কি চাহিদা বেড়ে যায়, সেক্ষেত্রে আমার কি এরকমভাবে ধরা যাক এটা হচ্ছে আমার সাপ্লাই কার্ভ, তো আমি দেখিয়েছি। তো আমার চাহিদা আছে হচ্ছে এইখানে, তো সেক্ষেত্রে আমার হবে কি আবার এই সাপ্লাইয়ের বৃদ্ধির কারণে আমার কি রেন্ট আবার উপরের দিকে উঠে যাবে। ঠিক এইরকমভাবে আসলে ধীরে ধীরে উভয় ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামে আসা হয়। তো আমার যখন চাহিদার তুলনায় যোগান বেশি থাকবে, তখন আমার চাহিদা অপেক্ষা যদি যোগান বেশি হয় খাজনা হ্রাস পায়, আর যদি চাহিদা বেশি হয় যোগান কম থাকে তাহলে খাজনা বৃদ্ধি পায়। আর এভাবে হচ্ছে কি E0 বিন্দুতে যখন আমার চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়, সেক্ষেত্রে আমার নিট বা অর্থনৈতিক খাজনার সৃষ্টি হয়, যেটা হচ্ছে কি আমার এই OR0 পরিমাণ। তো এখন আমি মোট খাজনা থেকে যদি পুরোটা বাদ দিয়ে দিই, যে আমার হচ্ছে মূলধন নিয়োগ বাবদ সুদ যেটা আছে, তারপর প্রাপ্তিযোগ্য মজুরি, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর, ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, এই সকল কিছু যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার হচ্ছে এই জায়গাটা যেটুকু থাকতেছে এটা হচ্ছে আমার কি নিট খাজনা। তো এটা হচ্ছে শুধুমাত্র জমি ব্যবহারের বিনিময়ে প্রদত্ত অর্থ বা জমির বিশুদ্ধ খাজনা অথবা অস্থিতিস্থাপক উপকরণ ব্যবহার বাবদ প্রদেয়
অর্থ। যেমন উদাহরণ বাবদ যদি এখানে একটা উদাহরণ দেখি যে আমার খাজনা হিসেবে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ হচ্ছে 1000 টাকা, এক্ষেত্রে জমির জন্য প্রদেয় অর্থের পরিমাণ হচ্ছে 200 টাকা, অর্থাৎ বিশুদ্ধ খাজনা এটা। তারপর হচ্ছে মূলধন বিনিয়োগ বাবদ সুদ হচ্ছে 150 টাকা, প্রাপ্তিযোগ্য মজুরি 150 টাকা, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর 200 টাকা এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা 300 টাকা। তাহলে এক্ষেত্রে মোট খাজনা হচ্ছে 1000, 1000 থেকে আমি বাকিগুলোর যোগফল যদি বাদ দিয়ে দিই, আমার 200 টাকা হচ্ছে কি শুধুমাত্র জমি ব্যবহারের জন্য প্রদেয় অর্থের পরিমাণ। বাকি যা কিছু রয়েছে সেগুলো আমার অন্যান্য উৎপাদন কাজে খরচ হয়েছে। এই জন্য এভাবে হচ্ছে আমার কি নিট খাজনা বের করতে হয়। তো এখন মোট খাজনা এবং নিট খাজনার মধ্যে যদি আমরা একটু পার্থক্যটা দেখি, যে কোনো নির্দিষ্ট জমি বা বাড়ি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের বিনিময়ে ব্যবহারকারী তার মালিককে সর্বসাকুল্যে যে পরিমাণ অর্থ দেয় তাকে মোট খাজনা। আর শুধুমাত্র জমির জন্য বা অস্থিতিস্থাপক উপকরণ ব্যবহারের জন্য যে অর্থটা দেওয়া হয় সেটা হচ্ছে কি নিট খাজনা। আনুষঙ্গিক উপাদানের ক্ষেত্রে সুদ, মজুরি, কর, মুনাফা এগুলো অন্তর্ভুক্ত থাকে। নিট বা অর্থনৈতিক খাজনার ক্ষেত্রে শুধুমাত্র জমি ব্যবহারের দামটা অন্তর্ভুক্ত থাকে। সূত্রের ক্ষেত্রে আমরা সূত্রটা দেখেছি মোট খাজনা, এটাতে হচ্ছে সব ইনক্লুডেড, এটাতে হচ্ছে কি মূলধনের সুদ, মূল শ্রমের মজুরি, সংগঠনের মুনাফা এগুলো বাদ দিয়ে দিব। তারপর মোট খাজনা হলো খাজনা হিসেবে প্রাপ্ত সর্বমোট অর্থ, নিট খাজনা হচ্ছে কি মোট খাজনার অংশ। এরপর পরিধির ক্ষেত্রে মোট খাজনা পরিধি বিশেষ, নিট খাজনা পরিধি ক্ষুদ্রতর। হিসাবের ক্ষেত্রে মোট খাজনার হিসাব নির্ণয় অনেক সহজ, আমি টোটাল যে টাকাটা পাচ্ছি সেটা আমার মোট খাজনা। নিট খাজনার হিসাব হচ্ছে কি একটু জটিল। এরপর অস্তিত্বর ক্ষেত্রে মোট খাজনার মধ্যে কি নিট খাজনাটা অস্তিত্ব থাকে, কিন্তু নিট খাজনার মধ্যে মোট খাজনা কিন্তু থাকে না। এরপর চুক্তিভিত্তিক বনাম ব্যবহৃত খাজনার ক্ষেত্রে মোট খাজনা হচ্ছে কি চুক্তিভিত্তিক, আর অর্থনৈতিক খাজনা হচ্ছে নিট খাজনা। উদাহরণের ক্ষেত্রে মোট খাজনা 1000, আর এই 1000 থেকে বাকি যেগুলো বিয়োগ দিব সেগুলো বিয়োগ দিয়ে যেটা অতিরিক্ত থাকবে সেটা হচ্ছে কি আমার নিট খাজনা। তাহলে এই গেল আমার মোট খাজনা এবং নিট খাজনার মধ্যে পার্থক্য। এবার আমরা অনুপার্জিত আয় নিয়ে একটু আলাপ করি, যে অনুপার্জিত আয়টা আসলে কি। দেশে লোক সংখ্যা বৃদ্ধি পেলে, অর্থনৈতিক উন্নতি হলে সাধারণভাবে কি জমির দাম অত্যাধিক বৃদ্ধি পায়। তো এই যে জমির দাম বৃদ্ধি পাইল, এই বৃদ্ধির জন্য কোনো পরিশ্রম না করে জমির মালিক অতিরিক্ত যে টাকাটা পায় সেটাই হচ্ছে তার অনুপার্জিত আয়। এক্ষেত্রে সে তার কিন্তু কোনো প্রকার কষ্ট করতে হচ্ছে না। জমি যদি মনে করেন যে কাজ করলো, ফেলে রাখলো, কিছু করলো না করলো, যদি পরেও থাকে এই জমির দাম ধীরে ধীরে বাড়তেছে, যেটা আমরা দেখতে পারতেছি যে 10 বছর আগে একটা জমি যেটা 1 কোটি টাকায় কিনতে হতো, এটা এখন হচ্ছে কি 6 কোটি, 7 কোটি, 8 কোটি টাকা হয়ে গিয়েছে। এই যে দামটা বৃদ্ধি পেল সেটার জন্য কিন্তু কি জমির মালিককে কিছুই করতে হইল না। তো এটাই হচ্ছে মূলত তার অনুপার্জিত আয়। অতএব বলা যায় নিজস্ব প্রচেষ্টা ও বিনিয়োগ ভিন্ন অন্য কোনো কারণে জমির দাম বাড়লে মালিকের অতিরিক্ত যে আয় হয় তাকে অনুপার্জিত আয় বলে। এখন অনুপার্জিত আয় সৃষ্টির কারণ হচ্ছে কি এই যে জনসংখ্যা বৃদ্ধি, তারপর প্রশাসন বিকেন্দ্রীকরণের ফলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হওয়া, এই কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারি সেবা বৃদ্ধি পাওয়ায় সেখানে জমির দাম বৃদ্ধি পায়। তারপর উন্নয়ন প্রকল্পের আওতায় যদি কোনো উক্ত এলাকার উন্নয়ন সাধন ঘটে, তারপর যোগাযোগ ব্যবস্থা, আগে যেখানে রাস্তা ছিল না সেখানে জমির দাম কম, এখন ওই দিক দিয়ে হচ্ছে ভালো রাস্তা চলে গেছে, সেখানের দাম বেড়ে গেছে। যেমন আবার যদি আমরা একটু দেখি যে নতুন এলাকায় শহর গড়ে উঠলে বা প্রসারিত হলে সেই এলাকায় জমির দাম বেড়ে যায়। তারপর প্রাকৃতিক কারণে, আচ্ছা এটার ক্ষেত্রে একটা সহজ উদাহরণ দিয়ে আমি হচ্ছে কিভাবে আসলে দামটা বৃদ্ধি পায় অনুপার্জিত আয়। উত্তরে দিয়াবাড়িতে হচ্ছে কি জমির দাম আগে কম ছিল, কিন্তু যখনই মেট্রো রেল চালু হইলো, মেট্রো রেলে কয়েকটা স্টেশন হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ওইখানকার জমির দাম বেড়েছে। এটা হচ্ছে ওইখানকার জমির মালিক যে টাকাটা পাচ্ছে সেটা হচ্ছে অনুপার্জিত আয়। তো নতুন এলাকায় শহর গড়ে উঠলে বা প্রসারিত হলে সেই এলাকায় জমির দাম বেড়ে যায়। তারপর প্রাকৃতিক কারণে জমির উর্বরা শক্তি বৃদ্ধির ফলে কি অনাবাদি জমি চাষের উপযোগী হলে উক্ত জমির দাম বৃদ্ধি পায়। তারপর শিল্পের স্থানীয়করণের ফলে কি অনেক সময় জমির দাম বেড়ে যায়। এখন এই যে এখানে যদি আমরা এটা একটু চিত্রের সাথে দেখি যে অনুপার্জিত আয়টা আসলে কি, এখানে ভূমি অক্ষে দেওয়া আছে হচ্ছে কি জমির পরিমাণ, লম্ব অক্ষের দাম, আমার যোগান রেখা তো দেওয়া আছে ফিক্সড সাপ্লাই, তারপরে আমার একটা ডিমান্ড দেওয়া আছে, ডিমান্ড ইকুয়াল টু কি এভারেজ রেভিনিউ, তারপর পরিবর্তিত আরেকটা দেওয়া আছে ডিমান্ড 2 ইকুয়াল টু এয়ার 2। এখন দেখা যায় যে এই যে কারণগুলো রয়েছে, এই কারণগুলোর কারণে যদি চাহিদা বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার হচ্ছে কি দাম অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এই যে টাকাটা আয় হচ্ছে এইটুকু হচ্ছে কি আমার অনুপার্জিত আয়। আশা করি বুঝতে পেরেছেন।
যেমন উদাহরণ ঢাকার অদূরে নিকুঞ্জ, উত্তরা, ডালাস সিটি, বসুন্ধরা, মডেল টাউন, এরকম অনেক উপশহর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ বর্তমানে অনেক জেলা ও উপজেলা শহরে সরকারি ও বেসরকারি উদ্যোগ স্থাপনের ফলে তার আশেপাশের জমির দাম অনেক বৃদ্ধি পায়। এক্ষেত্রে শহুরে সুযোগ সুবিধা বৃদ্ধির কারণে উক্ত এলাকাগুলোতে জমির মালিকের আয় অনেক বেড়ে যাবে, অর্থাৎ তাদের অধিক অনুপার্জিত আয় সৃষ্টি হবে। আশা করি অনুপার্জিত আয় সম্পর্কে বিষয়টা বুঝেছেন। এবার আমরা একটু খাজনা নির্ধারণ তত্ত্বের দিকে আগাই। খাজনা নির্ধারণের তত্ত্ব রয়েছে দুইটা, একটা হচ্ছে কি রিকার্ডোর খাজনা তত্ত্ব আর একটা আধুনিক খাজনা তত্ত্ব। এই যে রিকার্ডোর খাজনা তত্ত্ব, এটার ভিত্তি হচ্ছে মূলত আমরা দ্বিতীয় পত্রে 4র্থ অধ্যায়ে পড়েছিলাম ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে আমরা দেখেছি যে কি জনসংখ্যা বাড়ে হচ্ছে কি জ্যামিতিক হারে। এই যে জনসংখ্যার বৃদ্ধি বা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এই তত্ত্বের উপর নির্ভর করে রিকার্ডো, অধ্যাপক ডেভিড রিকার্ডো খাজনা তত্ত্ব প্রকাশ করেন। রিকার্ডো ছিলেন একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, আর বর্তমান সময়ে যে অর্থনীতিবিদরা কাজ করছেন তাদেরকে বলা হচ্ছে মডার্ন অর্থনীতিবিদ। এছাড়াও ক্লাসিক্যাল, নিও ক্লাসিক্যাল অর্থনীতিও রয়েছে, সেটা সম্পর্কে আসলে আমাদের এত ডিটেলস জানা দরকার নেই। তো এই যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো, তিনি তার দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশনে খাজনা সম্পর্কে যে মত প্রকাশ করেন তার নামানুসারে এটাই হচ্ছে কি রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট বা রিকার্ডোর খাজনা তত্ত্ব নামে আজকে পরিচিত। তো রিকার্ডো কি বলেছেন এটা সম্পর্কে, যে খাজনা হলো জমির উপাদানের সে অংশ যা জমির আদি বা অক্ষয় শক্তি ব্যবহার করার জন্য জমির মালিককে দেওয়া হয়। আমরা শুরুতেই যখন খাজনার সংজ্ঞা পড়ি তখন কিন্তু এই সংজ্ঞাটা পড়েছিলাম। তো এবার যদি আমরা একটু দেখি যে রিকার্ডোর বক্তব্য বিশ্লেষণ করে ডব্লিউ নিকলসন বলেছিলেন যে মোট উৎপন্ন হতে, তাহলে কি আমার টোটাল রেভিনিউ হতে সকল খরচ বাদ দিয়ে উৎপাদক যে উদ্ধৃত্ত সৃষ্টি করতে সক্ষম হয় তাকে অর্থনীতিতে কি খাজনা বলে অভিহিত করা হয়। এ অর্থে খাজনা শব্দটি শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য নয়, বস্তুত সকল উপকরণের আয়ের মধ্যে খাজনার অস্তিত্ব বিদ্যমান। তো এই যে খাজনার বিদ্যমান থাকার বিষয়টা, এটার কিছু শর্ত রয়েছে। রিকার্ডোর খাজনা তত্ত্বের শর্তটা কি? সমগ্র সমাজের প্রেক্ষিতে জমির যোগান সীমাবদ্ধ, এটা তো আমরা আগেই দেখেছি। তারপর জমি প্রকৃতি প্রদত্ত বলে এর কোনো যোগান দাম নেই স্বাভাবিকভাবেই। কারণ কি জমির দাম আমরা কিভাবে নির্ধারণ করবো যে আমরা এতটুকু জমির যোগানের জন্য এতটুকু দাম দিবা, এটা তো আমরা নির্ধারণ করতে পারি না। এটা নির্ধারিত হয় কিভাবে, ওই যে চাহিদার কারণে যখন বৃদ্ধি পায় তখন আমরা খাজনাটা ওইভাবে তৈরি হয়। তাহলে জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, কারণ এটা যদি কার্যকর না হয় তাহলে একটা জমিতে আমি যত ইচ্ছা তত পরিমাণে কি উৎপাদন কাজ পরিচালনা করতে পারবো, আমার কোনো ক্ষতি নাই, সকল অভাব মিটে যাবে তখন। তারপর জমির উৎপাদন ক্ষমতা বা উর্বরতার পার্থক্য রয়েছে, জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা রয়েছে। এবার তত্ত্বটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, যেমন রিকার্ডো বলেন খাজনা হচ্ছে জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতার প্রতিদান। এই ক্ষমতা বলতে তিনি জমির উর্বরা শক্তিকে কি নির্দেশ করেছেন, যে জমির যেহেতু উর্বরা শক্তি রয়েছে তাহলে সেই উর্বরা শক্তির বিনিময়ে আমি কি হচ্ছে কি খাজনা পাবো। যেমন কি অবিনশ্বর ক্ষমতার প্রতিদান হিসেবে আমি খাজনা পাচ্ছি। তার মতে সব জমির উর্বরা শক্তি সমান নয়, এক্ষেত্রে উৎকৃষ্ট ও নিকৃষ্ট জমি রয়েছে, এর উৎপন্ন ফসলের পার্থক্যের উপরেই খাজনা নির্ভর করে। যেটা কি উৎকৃষ্ট জমি সেটার ক্ষেত্রে আমার খাজনা বেশি হবে, যেটা নিকৃষ্ট জমি সেটার ক্ষেত্রে খাজনা কম হবে। রিকার্ডোর মতে যে জমির উৎপাদন খরচ ও আয় পরস্পর সমান, যে জমির উৎপাদন খরচ ও আয় অর্থাৎ আমার টোটাল রেভিনিউ ইকুয়াল টু যখন টোটাল কস্ট হবে, সেক্ষেত্রে আমার এইরূপ জমিকে খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি বলা হয়। প্রান্তিক জমি সম্পর্কে আমরা সামনে একটু জানবো। তো সুতরাং বিভিন্ন প্রকার জমির উর্বরা শক্তির পার্থক্যের জন্যই কি খাজনা সৃষ্টি হয়। জন্য তিনি খাজনাকে উৎপাদকের উদ্ধৃত্ত, অর্থাৎ যে উৎপাদক সে যে অতিরিক্ত টাকাটা পাচ্ছে, কারণ কি উর্বরতা বেশি। যেহেতু আমার ধরা যাক আমার দুইজনের কাছে কি 1 একর জমি আছে, এখন একজন ধরা যাক এ ব্যক্তির কাছে 1 একর জমি আছে, বি ব্যক্তির কাছেও 1 একর জমি আছে, তো তারা উৎপাদন কাজ পরিচালনা করবে। এখন এ ব্যক্তির কাছে যে জমি রয়েছে সেটার উর্বরতা যদি একটু বেশি হয় তাহলে দেখা যাবে যে একই পরিমাণ হচ্ছে কি
শ্রম নিয়োগ করে একই পরিমাণ উৎপাদনের উপকরণ ব্যবহার করে এ যে জমি রয়েছে 1 একর, সেটা তো উৎপাদন বেশি হয়েছে, তাহলে তার এখানে উদ্ধৃত্ত বেশি থাকতেছে। তাহলে এই যে উৎপাদকের উদ্ধৃত্ত বা পার্থক্যজনিত যে প্রাপ্তি রয়েছে সেটাই কিন্তু মূলত খাজনা। এক্ষেত্রে তার কি ওই জমিতে খাজনা বেশি আসবে। উদাহরণ যদি একটু দেখি যে উর্বরা শক্তির ভিত্তিতে কি এই যে সমায়তনে আমি 1 একরের কথা বলেছি, জমিকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জমি। মনে করে যাক প্রতিটি জমি চাষ করার খরচ কি 400, অর্থাৎ আমি যেহেতু একই পরিমাণ সকল উপকরণ ব্যবহার করব, তাহলে উক্ত 3 শ্রেণীর জমি হতে উৎপাদনের পরিমাণ হলো 30, 25 ও 20 একক এবং উৎপাদিত পণ্যের মোট বাজার মূল্য 600, 500 ও 400। এখন যেটার গুণগত মান ভালো সেটার দাম বেশি থাকবে, এই জন্য সেটার দাম কি 600। তাহলে এখানে উৎপাদনও বেশি হচ্ছে, দামও বেশি পাচ্ছে। উৎপাদন একটু কম, দাম আর একটু কম, উৎপাদন আরও কম, দাম আরও কম। তাহলে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর যে শ্রম রয়েছে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে খাজনা কতটুকু সৃষ্টি হয় সেটা নিয়ে হিসাব করলে, যেমন আমার প্রথম শ্রেণীর জমিতে হচ্ছে কি 30 একক উৎপাদন হচ্ছে, একক প্রতি দাম 20 টাকা, উৎপাদনের বাজার মূল্য 600 টাকা, উৎপাদন ব্যয় 400 টাকা, আমার অতিরিক্ত থাকতেছে কত 200 টাকা। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে আমার উৎপাদনের পরিমাণ 25 একক, প্রতি এককের দাম 20 টাকা, মূল্য হচ্ছে কি উৎপাদনের বাজারের মূল্য 500 টাকা। তো যখন আমার 20 টাকা মূল্য হচ্ছে, দেখা যাচ্ছে কি আমার প্রতি কেজির দাম হচ্ছে ধরা যাক 20 টাকা, প্রতি এককের দাম 20 টাকা হইলে আমার যখন হচ্ছে কি ওই কি বলে এটা বিক্রি করতেছি, সেক্ষেত্রে আমি হচ্ছে 30 এককের জন্য পাচ্ছি হচ্ছে 600 টাকা, আর 25 এককের জন্য পাচ্ছি 500 টাকা, 20 এককের জন্য পাচ্ছি 400 টাকা। তাহলে আমার উৎপাদন ব্যয় তো সবগুলোতেই সমান, পার্থক্যটা হয়েছে শুধুমাত্র উর্বরা শক্তির পার্থক্যের কারণে। তাহলে এখানে আমার এই যে উদ্ধৃত যেটা রয়েছে, এখানে 200 টাকা উদ্ধৃত, এখানে 100 টাকা উদ্ধৃত, এখানে কোনো উদ্ধৃত নাই। তাহলে যেগুলো উদ্ধৃত রয়েছে সেগুলো হচ্ছে আমার খাজনা। তাহলে আমার প্রথম শ্রেণীতে খাজনা হচ্ছে 200 টাকা, দ্বিতীয় শ্রেণীতে খাজনা হচ্ছে 100 টাকা, তৃতীয় শ্রেণীতে খাজনা হচ্ছে 0 টাকা। এই যে তৃতীয় শ্রেণীতে যেটা রয়েছে আমার উৎপাদন খরচ এবং আয় দুইটাই যেটাতে সমান, এটাকেই মূলত বলা হয় হচ্ছে কি প্রান্তীয় জমি বা প্রান্তিক জমি। তো এক্ষেত্রে প্রত্যেক উৎপাদনের ব্যয় 400 টাকা হলে এই যে খাজনা তো আমরা দেখেছি, তাহলে 0 টাকা যেটা সেটা হচ্ছে প্রান্তিক জমি। এখানে এই জিনিসটা লেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে আমার হচ্ছে বিভিন্ন শ্রেণীর জমি এবং তার খাজনা। যেটা হচ্ছে প্রথম শ্রেণীর জমি উৎপাদন ব্যয় 400, আয় হচ্ছে কত 600, তাহলে এইটুকু হচ্ছে খাজনা। দ্বিতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে আমার উৎপাদন ব্যয় হচ্ছে কি 400, কিন্তু আমার রেভিনিউ হচ্ছে 500, তাহলে এটার ক্ষেত্রে আমার এইটুকু হচ্ছে খাজনা। আর তৃতীয়টার ক্ষেত্রে যেহেতু দুইটাই সমান, সেক্ষেত্রে আমার খাজনা হচ্ছে 0। এই জিনিসটাই মূলত এখানে দেওয়া হয়েছে, ABC দ্বারা নির্দেশ করা হয়েছে লম্ব অক্ষে আয় এবং ব্যয়, ভূমি অক্ষে জমি। তো এবার এই যে প্রান্তিক জমি নিয়ে যদি আমরা একটু বলি, ডেভিড রিকার্ডো খাজনা তত্ত্বে কি প্রান্তিক জমির ধারণাটা উল্লেখ করেছিলেন। এক্ষেত্রে যে জমিতে ফসল উৎপাদন খরচ এবং উৎপাদিত ফসল বিক্রয়ের মাধ্যমে যে আয় পাওয়া যায় তা যদি পরস্পর সমান হয়, তাহলে কি আয় এবং উৎপাদন খরচ যদি সমান হয়, তাহলে সেটাকেই প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি বলা হয়ে থাকে। কারণ প্রান্তিক জমির উদ্ভবের কারণ কি উর্বরা শক্তির পার্থক্য, কারণ যেহেতু কম উর্বর, সেক্ষেত্রে আমার যা ব্যয় করতেছি শুধুমাত্র সেইটুকুই আয় হচ্ছে। তারপর জমির আয়তন যদি ছোট হয়, সেক্ষেত্রে প্রাপ্ত আয় ও ব্যয় সমান হতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো স্থানে নির্দিষ্ট পরিমাণ জমিতে ফসল উৎপাদন করা যায় 1000 টাকা হয় এবং উৎপাদিত ফসলের মূল্য 1000 টাকা হয়, তাহলে সেটাকে আমরা বলি কি প্রান্তিক জমি। এই যে এখানে যেটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে আমার কি P = AR = MR, আমরা কিন্তু এগুলো পূর্বে পড়েছি। তো আমার হচ্ছে কি এই যে গড় ব্যয় আর এই হচ্ছে প্রান্তিক ব্যয়। গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় যখন আমার সমান, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কি এই ক্ষেত্রে এই যে এই বিন্দুতে, আচ্ছা এটা আমি একটু আবার মুছে দেখাই, আমার টোটাল কস্ট যদি হিসাব করতে হয়, টোটাল কস্ট হচ্ছে কি AC ইন্টু, সম্মান দিয়ে দিলাম কেন, AC ইন্টু কিউ, এই হচ্ছে আমার টোটাল কস্ট। আমার টোটাল রেভিনিউ কতটুকু হবে TR সমান P ইন্টু কিউ, এই যে P এই কিউ। তাহলে আমার যদি
টোটাল রেভিনিউ হিসাব করি, টোটাল কস্টের হিসাব করি, দুইটার ক্ষেত্রে হচ্ছে কি এই যে বক্সটা রয়েছে এটাই হচ্ছে আমার মোট আয় বা মোট ব্যয়ের পরিমাণ। তো আমি যদি এটাকে লিখি যে ও P0 E0 Q0, তাহলে এটাও হবে ও P0 E0 Q0, এটা থেকে এটা যদি মাইনাস করে যাই তাহলে 0। তাহলে এইটাকেই বলা হচ্ছে কি প্রান্তিক জমি। যেমন এই যে জমিতে আয় হচ্ছে OP0 E0 Q0, OP0 E0 Q0 হচ্ছে ব্যয়, সুতরাং এই জমিটাকে কি আমরা প্রান্তিক জমি বলতে পারবো। তো এখন খাজনা সংক্রান্ত আমরা আধুনিক তত্ত্বটা নিয়ে একটু আলোচনা করি যে আধুনিক কালে খাজনা নিয়ে কি বলা হয়েছে। খাজনার আধুনিক ধারণা রিকার্ডোর ধারণা হতে পৃথক। রিকার্ডোর ধারণাতে আমরা দেখেছি শুধুমাত্র উর্বর শক্তির পার্থক্যের কারণে যে অতিরিক্ত আয়টা হয়। তাহলে এক্ষেত্রে আধুনিক তত্ত্বটার ক্ষেত্রে রিকার্ডোর পরবর্তী সংস্করণে হচ্ছে কি আধুনিক তত্ত্ব। তো এক্ষেত্রে তারা বলেছেন যে খাজনা শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, বরং সব উপাদানের আয়ের মধ্যে খাজনা থাকতে পারে। এটার মূল বক্তব্য হচ্ছে প্রত্যেক অর্থনৈতিক উপাদানের যোগান দাম রয়েছে। এক্ষেত্রে যোগান দাম বলতে সেই ন্যূনতম দামকে বোঝানো হয় যা ছাড়া সেই উপাদান উৎপাদন ক্ষেত্রে নিযুক্ত থাকতে পারে না। উৎপাদনের কোনো এককের সর্বনিম্ন যোগান দাম এবং সেই একক থেকে প্রাপ্ত আয়ের মধ্যে যে ব্যবধান থাকে তাকে খাজনা বলে। আমরা রিকার্ডোর খাজনা তত্ত্বে বলেছিলাম যে কোনো যোগান দাম থাকবে না, কিন্তু আধুনিক অর্থনীতিবিদরা বলেছেন যে একটা যোগান দাম ন্যূনতম থাকবে। আর যোগান দাম হচ্ছে কোনটা, যেই দামটা ছাড়া সেটা উৎপাদন কাজে যুক্ত হতে পারে না। তাহলে এই যে সর্বনিম্ন যোগান দাম এবং সেই একক থেকে প্রাপ্ত আয়, এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটাকেই বলা হয় খাজনা। যেমন rent is a surplus which arises due to the difference between actual earning and transfer earning। তো খাজনার ক্ষেত্রে মোট বা প্রকৃত আয় মাইনাস কি স্থানান্তর আয় বা যোগান দাম, খাজনা প্রাপ্ত আয় মাইনাস যোগান দাম দিলে আমরা হচ্ছে কি এক্ষেত্রে খাজনাটা পেয়ে যাচ্ছি। তাহলে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আয় এবং স্থানান্তর আয়ের পার্থক্যের কারণেও খাজনা নির্ধারণ পার্থক্য সৃষ্টি হতে পারে। তো এক্ষেত্রে স্থিতিস্থাপকতার দৃষ্টিকোণ থেকে খাজনা তিন প্রকার হয়ে থাকে। কি কি? প্রথমে যেটা সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখা। আমরা ভূমির ক্ষেত্রে পড়েছি ওটা হচ্ছে অপূর্ণ স্থিতিস্থাপক। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক কোনটা, যেটা হচ্ছে কি প্রাইসের চেঞ্জের সাথে সাথে সাপ্লাইটা হচ্ছে কি ইনস্ট্যান্ট রেসপন্ড করে। অর্থাৎ এই যে দেখা যাক প্রাইস হচ্ছে P1, সাপ্লাই সাথে সাথে বেড়ে যাবে, প্রাইস কমে গেল সাপ্লাই সাথে সাথে কমে যাবে। ঠিক আছে, পূর্বে আমরা দেখেছি কি যে সাপ্লাইয়ের ক্ষেত্রে ওইটা হচ্ছে এরকম হয়ে থাকে, যে সাপ্লাই কার্ভ এরকম হয়ে থাকে। এক্ষেত্রে দামের চেঞ্জটার ইফেক্ট এত বেশি, ইম্প্যাক্ট এত বেশি যে সাপ্লাই একেবারে ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায়। এখন ভূমি অক্ষের সমান্তরাল সাপ্লাই আমরা আর কোথায় পড়েছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এখন সাপ্লাই যতই বৃদ্ধি পাক না কেন সেটা ডিমান্ডকে ম্যাচ করতেই পারবে না। এই কারণে হচ্ছে এই সাপ্লাইটা কি এই যে হরিজন্টাল হয়ে যায় একেবারে, যে দাম যত বৃদ্ধি পাবে সেটার সাথে সাপ্লাই সে যতই বাড়ায় দিক না কেন, অর্থাৎ এই দামে সে আনলিমিটেড সাপ্লাই দিয়ে দিলেও কি ডিমান্ডের সমান হইতে পারবে না। এটাকে বলা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপকতা। যাই হোক, এত ডিটেল এখনের সময় না, ওইটা ছিল হচ্ছে কি পঞ্চম অধ্যায়, পঞ্চম না চতুর্থ অধ্যায় বাজার। তো আমরা এখন শুধুমাত্র এটা দেখব। এই যে ডিমান্ড দেওয়া আছে হচ্ছে কি ডি ড্যাশ, যেটা দেওয়া আছে সেটা আমার হচ্ছে কি যখন পূর্ণ স্থিতিস্থাপক অর্থাৎ সাপ্লাই কার্ভ যখন হরিজন্টাল একেবারে, সেই ক্ষেত্রে ভূমির যে জমির আয় যেটা রয়েছে সেটাই হচ্ছে মূলত যোগান মূল্য। আমি যোগানের কারণ এটার ক্ষেত্রে আমার কোনো প্রকার উদ্ধৃত্ত থাকতেছে না। উদ্ধৃত্ত আমার কখন থাকবে, যখন হচ্ছে আমার এই যোগান রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল থাকবে না সেক্ষেত্রে। তাহলে প্রকৃত আয় হবে কি সমান স্থানান্তর আয়, কারণ আমার এই যে এই পুরোটাই হচ্ছে কি আমার যোগান মূল্য। আমার এই যে প্রাইসটা আমি কিসের জন্য করতেছি, এই যে এই সাপ্লাইয়ের জন্য এই প্রাইসটা পাচ্ছি, পে করতেছি। তাহলে এক্ষেত্রে আমার কোনো প্রকার রেন্ট দিতে হচ্ছে না। তাহলে প্রকৃত আয় থেকে স্থানান্তর আয় বিয়োগ করলে শূন্য হয়ে যাবে। এক্ষেত্রে খাজনা কোনো প্রকার খাজনাই এখানে থাকবে
না। এবার আসি আমরা যখন উপকরণের দাম সম্পূর্ণ অস্থিতিস্থাপক, সেক্ষেত্রে আমার সাপ্লাই হচ্ছে ফিক্সড, ডিমান্ড যতই বাড়ুক না কেন আমি সাপ্লাই বাড়াতে পারবো না। D1 এটারে ধরি, এটা D2 ধরি, এটা D3 ধরি, তো এরকমভাবে আমি দেখতে পাবো হচ্ছে কি যে আমার প্রাইস কি অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার রেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সম্পূর্ণটাই এই যে আমার অ্যাকচুয়াল আর্নিংটাই কিন্তু মূলত হচ্ছে, আমার ট্রান্সফার আর্নিং এক্ষেত্রে জিরো। যেমন উপকরণের যোগানকে সম্পূর্ণ স্থির ধরা হলে খাজনা প্রকৃত আয়ের সমান নির্ধারিত হয়, অর্থাৎ আমি যা আয় করব আমার প্রকৃত আয় থাকবে সেটাই মূলত আমার কি খাজনা হিসেবে নির্ধারিত হবে। এরপর পূর্ণ স্থিতিস্থাপক অপেক্ষা যদি কম থাকে তাহলে আমরা দেখব কি বাজার আচ্ছা, এটার ক্ষেত্রে কয়েকটা অনুমতি রয়েছে। বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে, তারপর হচ্ছে জমির শ্রেণী একই রূপ বিবেচিত হবে এবং উৎপাদিত দ্রব্যসমূহ সমজাতীয় হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে শর্তগুলো রয়েছে সেগুলোই মোস্টলি এখানে কি অ্যাপ্লিকেবল হয়। এক্ষেত্রে আমার হচ্ছে দেখতে পাচ্ছি আমার যোগান রেখা হচ্ছে ঊর্ধ্বগামী, চাহিদা রেখা হচ্ছে নিম্নগামী। এতক্ষণে আমরা হচ্ছে কি আমরা রেগুলার যে জিনিসগুলো আসে সেগুলা দেখে একটু পড়লাম বা আসলো এখানে। তো এখন আমি এটাকে যদি একটু চিত্রটা বিশ্লেষণ করি, আমার লম্ব অক্ষে দেওয়া আছে দাম, ভূমি অক্ষে কি পরিমাণ। সুন্দর। দাম যখন আমার P0, আমার সাপ্লাই হচ্ছে Q0। দাম যখন আমার P0, আমার ডিমান্ড হচ্ছে Q0। তাহলে এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটি কিন্তু আমরা দেখতে পাবো যে আমার কি পরিমাণ হচ্ছে কি খাজনার সৃষ্টি হচ্ছে। যেমন আমি যদি এটার চিত্র ব্যাখ্যাটাতে যাই যে কি পুরো আমি তো বললামই যে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে কি যোগানের পরিমাণ। এখন আমার যদি যে চাহিদার প্রেক্ষিতে উপকরণের দাম যদি OP0-তে স্থির থাকে তাহলে আমার উদ্ধৃত্ত কতটুকু হচ্ছে সেটা নিয়ে যদি আমি একটু দেখি, যে উদ্ধৃত্ত হচ্ছে আমার এই OP0 E0 পরিমাণ। কারণ আমার চাহিদা আছে এই পরিমাণ, তাহলে আমার চাহিদার ক্ষেত্রে আমি চাহিদা তো দিয়ে দিলাম। আমার যোগান আছে কতটুকু, তাহলে এই যে আচ্ছা এটা দুই কালি দিয়ে দেখাইলে তাহলে আরো সহজ হবে। আমার চাহিদা অনুযায়ী এইটুকু, অর্থাৎ এই যে ত্রিভুজটা, আর আমার যোগান অনুযায়ী ন্যূনতম যোগান দামটা যদি আমরা একটু দেখি তাহলে এইটুকু হচ্ছে আমার ন্যূনতম যোগান দাম। তাহলে এখন আমরা যদি একটু হিসাব করে ফেলি, ন্যূনতম যোগান দাম আর ক্ষেত্রে হিসাব করলে আমার খাজনা কতটুকু সেটা কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে। যেমন আমার হচ্ছে কি বাজারে ডিডি চাহিদার প্রেক্ষিতে পূর্ণ বাজার ব্যবস্থা উপকরণের দাম OP0 স্থির থাকলে OP0 E0 পরিমাণ উদ্ধৃত্ত সৃষ্টি হয়, আর এটাই হচ্ছে মূলত আমার কি খাজনা। যেমন OQ1 উপকরণ AB পরিমাণ উদ্ধৃত্ত, অর্থাৎ OQ1 উপকরণে হচ্ছে আমার কি AB পরিমাণ, এটা আমি আবার একটু মুছে দেখাই। যখন আমার OQ1 পরিমাণ থাকতেছে সেক্ষেত্রে আমার এই যে এইটুকু হচ্ছে উদ্ধৃত্ত। আবার যখন OQ2 পরিমাণ তখন আমার হচ্ছে কি এইটুকু হচ্ছে উদ্ধৃত্ত। এরপরে যখন আমার OQ0 সেক্ষেত্রে আমার উদ্ধৃত্ত হচ্ছে এতটুকু। তাহলে এই যে ত্রিভুজটা গঠিত হইল এটাই হচ্ছে মূলত আমার খাজনা। যেমন সুতরাং OQ0 পরিমাণ উপকরণ ব্যবহারের ক্ষেত্রে খাজনা সৃষ্টি হয় কত OP0 E0, অর্থাৎ খাজনা ইকুয়াল টু প্রাপ্ত আয়। প্রাপ্ত আয় আমার কতটুকু, ওই যে OP0 E0 থেকে Q0, এই টোটালটা হচ্ছে আমার আয়। আর এই আয় থেকে যখন আমার যোগান দামটা আমি বিয়োগ দিয়ে দিব যে OE0 Q0, অর্থাৎ এই যে আমি যোগান দামটা হচ্ছে কি একটু আগে আরেকটা কালার দিয়ে দেখাইছিলাম যে আমার এই যে যোগান দাম হচ্ছে এতটুকু। এই যোগান দামটাকে যখন আমি বাদ দিয়ে দিচ্ছি আমার পুরো আয়টাকে আরেকটা কালার দিয়ে আমি দেখাই দিচ্ছি, এই হচ্ছে আমার পুরো আয়। তাহলে আমার হচ্ছে এখন যদি আমরা একটু হিসাব করে ফেলি তাহলে সহজভাবে দেখতে পারবো। আমাকে এখানে রেড মার্ক করা যেগুলো আছে, অর্থাৎ রেড মার্ক করা এই ত্রিভুজটা হচ্ছে আমার খাজনা। এই যে পার্পল কালার, এই তো পার্পল কালার যেটা রয়েছে সেটা হচ্ছে আমার যোগান দাম, আর এই যে ব্লু লাইনিং আউটলাইন যেটা আছে সেটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে কি আমার প্রাপ্ত আয়। তাহলে এক্ষেত্রে রিকার্ডোর মতে প্রান্তিক জমি থেকে কিন্তু কোনো প্রকার কি খাজনা সৃষ্টি হয় না, কিন্তু আধুনিক অর্থনীতিবিদদের মতে প্রান্তিক জমি থেকেও খাজনা সৃষ্টি করা যেতে পারে যদি সেটাতে কোনো বিকল্প আয় সৃষ্টি
করা যায়। তাহলে এই ছিল আসলে আমাদের হচ্ছে কি খাজনা সম্পর্কিত একটা মোটামুটি ধারণা এবং কি দুইটা খাজনা তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।